বীরার একটাই স্বপ্ন, সে এমন এক মেয়েকে বিয়ে করতে চায় যে হবে একেবারেই নরম সরম, লম্বা চুলের অধিকারী আর একদমই স্বল্প শিক্ষিত। আর একদিন তো তার মনের মতো মেয়ের সাথে তার বিয়েও হয়ে যায়। তবে সে তো আর জানতো না যে এই মেয়ে ছিল একেবারেই তার পছন্দের বিপরীত। এমনকি মেয়েটি তো ছিল একজন কুস্তিগীর। আর এই সত্য যখন বীরার সামনে আসবে তখন সে কি করবে? সে কি পারবে এই মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে? শেষ পর্যন্ত তাদের এই বিয়েটা কি টিকবে? কি হবে তাদের এই সম্পর্কের? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প গাট্টা কুস্তিতে। শুরুতেই একটা কুস্তি খেলার ম্যাচ দেখানো হয়। আমাদের আজকের গল্পের নায়িকা কীর্তি অন্য আর একজন প্লেয়ারের সাথে কুস্তি লড়ছিল। কীর্তির পরিবারের লোকও সেখানে উপস্থিত ছিল। দেখা যায় এই খেলায় কীর্তি প্রথম স্থান অর্জন করে। সবাই তো খুব খুশি ছিল। আর মেডেল পাওয়ার পরই তারা জানতে পারে যে পরবর্তী টুর্নামেন্টে একাডেমি থেকে কীর্তিই যাবে। তো সেখান থেকে ফেরার পথে কীর্তির চাচা তো তার অনেক প্রশংসা করতে থাকে। কীর্তিও তো অনেক খুশি ছিল, কিন্তু সে বাড়ি ফিরেই দেখতে পায় তাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছে। তারা তো তাকে কুস্তি খেলার পোশাকেই দেখে নেয়। এজন্য কীর্তির মা তাদেরকে বলতে থাকে যে সে এক্ষুনি তার মেয়ের পোশাক পরিবর্তন করে নিয়ে আসছে। কিন্তু পাত্রের মা জানায় যে তারা তো কীর্তিকে দেখেই নিয়েছে। ঘটক তো তাদের বলেছিল কীর্তি কুস্তি খেলা ছেড়ে দিয়েছে। সরোজিনী বলে বিয়ে হলে সে ছেড়ে দিবে, কিন্তু পাত্রের মা বলতে থাকে খেলা কেন ছাড়বে? বিয়ে তো সবার হয়ে যায়, তবে মেডেল তো সব মেয়ে নিয়ে আসতে পারে না। এসব ছেড়ে বরং সে যে কাজে এসেছে তাই বলতে থাকে। সে যদি চায় তাহলে তার ছোট মেয়েকে তারা তাদের ঘরের বউ হিসেবে নিতে পারে। কীর্তির বাবা তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। পাত্রপক্ষ চলে যাওয়ার সময় পাত্র তার মাকে জিজ্ঞেস করে যে মেয়ে তো বিয়ের পর কুস্তি খেলা ছেড়ে দিতে চেয়েছিল, তাহলে তার মা এরকম কেন করলো? তখন পাত্রের মা বলতে থাকে এরকম মেয়েকে দিয়ে সংসারের কাজ করানো যাবে না। এসব শুনে তো কীর্তির বাবা খুব রেগে যায়। তাই সে তার ভাইকে বলতে থাকে যে তার জন্যই এসব হয়েছে, কারণ সে যখনই খেলতে যেত তখনই ছোট্ট কীর্তিকে তার সাথে নিয়ে যেত। আর তখন থেকেই কীর্তির কুস্তির প্রতি ভালোবাসা জন্মে। আর এখন তার মেয়ের এই অবস্থা, তার এই কুস্তি খেলার জন্য একটা বিয়েও হচ্ছে না। কীর্তির চাচা তখন তাকে বলতে থাকে সে যেন চিন্তা না করে, কীর্তির বিয়ের দায়িত্ব তার। কীর্তির বাবা এ শুনে বলতে থাকে আজ পর্যন্ত তো সে নিজেই বিয়ে করতে পারেনি, আর সে করাবে কীর্তির বিয়ে? এমনিতেই তার চিন্তা হচ্ছে কীর্তির বিয়ে হবে কিনা। এসব বলতে বলতে বেচারা হার্ট অ্যাটাক করে বসে। সবাই তো তখন তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। ডাক্তার জানায় এটা তার দ্বিতীয় হার্ট অ্যাটাক, কিন্তু ভয়ের কিছু নেই, তিনি এখন বিপদমুক্ত, দুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তখন কীর্তির চাচা আমাদেরকে বলতে থাকে যে আজকে এই সবকিছুর পেছনে আমি নিজেও দায়ী। ছোট থেকে সবসময় কীর্তি তার চাচার সাথেই থাকতো। তার চাচারও ছিল কুস্তি খেলার শখ, তবে তার সেই শখ কখনো পূরণ হয়নি। কিন্তু কীর্তির স্বপ্ন ছিল তার চাচা অন্তত পক্ষে একটা কুস্তি ম্যাচ যেন জিতে যায়। তবে তার এই স্বপ্নই রয়ে যায়। সে কুস্তিতে কিছুই করতে পারেনি, কিন্তু তাকে খেলতে দেখে কীর্তি বড় হওয়ার সাথে সাথে নিজেকেও কুস্তি খেলায় জড়িয়ে নেয়। সে কুস্তি খেলায় এতটা ভালো ছিল যে সহজেই বিপক্ষ দলকে হারিয়ে দিতে পারত। আর কীর্তি যখন কুস্তি খেলায় জিতে যেত তার চাচার মনে হতো কীর্তি নয়, বরং সে খেলায় জিতে গেছে। কীর্তি যখন বড় হয়ে কলেজে যায় সে ভেবেছিল কীর্তি হয়তো পড়ালেখায় মনোযোগ দিবে, কিন্তু সে তো থেমে থাকে না। প্র্যাকটিস, রেসলিং ম্যাচ এসব নিয়েই পড়ে থাকে। এভাবেই দিন যেতে থাকে। সেও নিজেকে কুস্তি খেলায় পুরোপুরি জড়িয়ে নেয়, কিন্তু কীর্তির মা বাবা এর পুরোপুরি বিপক্ষে ছিল। তাই তো তারা মেয়েকে এসব থেকে দূরে রাখার জন্য দ্রুত বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। কিন্তু তার এই কুস্তি খেলার জন্য তো কারো সাথেই বিয়ে হচ্ছিল না। এদিকে তার এই কুস্তি খেলা তার স্বাভাবিক জীবনেও প্রভাব ফেলতে শুরু করে। কলেজে তার ছোট বোন রাজিকে কয়েকজন ছেলে ডিস্টার্ব করে। এজন্য সে রেগে মেগে সে ছেলেদেরকে আচ্ছা মতো মেরে শায়েস্তা করে আসে। আর এইসব ভিডিও করে মানুষ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেয়। আর এই ঘটনার পর ঘটক জানায় যে তাদের জেলার কেউ আর কীর্তিকে বিয়ে করবে বলে মনে হয় না। তারা যদি চায় তো সে আশেপাশে জেলাতে গিয়ে খোঁজ নিতে পারে। তো এই সবকিছু দেখার পর চিন্তা ভাবনায় কীর্তির বাবার যে হার্ট অ্যাটাক হবে এটাই তো স্বাভাবিক। যাক, তো হাসপাতালে কীর্তির বাবা কিছুটা সুস্থ হলে কীর্তি তার বাবার কাছে যায়। তখন তার বাবা বলতে থাকে যে সে যদি তার মেয়ের বিয়েটা চোখে দেখে যেতে পারত তাহলে শান্তিতে মরতে পারত। তার বাবা তাকে কুস্তি খেলা ছেড়ে দিতে বলে। সে ছাড়তে না চাইলেও তার বাবা তাকে তার বোনের কথা বলে যে তার ছোট বোনের কথা চিন্তা করে হলেও সে যেন কুস্তি খেলাটা ছেড়ে দেয়, নাহলে তার সাথে সাথে তার বোনেরও বিয়ে হবে না। কীর্তি তখন তার দাদির কাছে গিয়ে খুব কান্না করতে থাকে। তার দাদিও তাকে অনেক বোঝায় যে সে যেন বিয়েটাই করে নেয়। এদিকে আমরা বীরাকে দেখতে পাই। সে কাবাডি খেলায় ছিল। সবাই তো তাকেই সমর্থন করছিল। আর বোঝাই যায় তাকে সবাই কতটা পছন্দ করে। তার বিয়ের জন্য প্রায় প্রস্তাব আসতো। এলাকায় তার একটা দাপট ছিল, তার একটা নাম ছিল, কিন্তু তার তো কোনো মেয়েদেরই পছন্দ হতো না। একদিন ঘটক জানায় পরের বার মেয়ে দেখতে গেলে সে যেন তার সাহায্য না চায়,
কারণ এত শর্ত কে রাখে? ভীরার মামা তখন বলতে থাকে কি এমন শর্ত রেখেছে সে? তার তো একটাই শর্ত, মেয়ে যাতে বেশি শিক্ষিত না হয়। এখানে কি এমন হয়েছে? তখন ওই ঘটক সত্যনাথ বলে শিক্ষিত মেয়েকে বিয়ে করলে সমস্যাটা কোথায়? ভীরা তখন বলে শিক্ষিত মেয়ে হাজারটা প্রশ্ন করবে, কিন্তু কম শিক্ষিত মেয়েরা শুধু তার কথাই শুনবে। তার মানে শিক্ষিত হলে সে তার স্ত্রীর হাতের মুঠোয় থাকবে, কিন্তু কম শিক্ষিত হলে তার স্ত্রী তার হাতের মুঠোয় থাকবে। সত্যনাথ বলে সব মানল সে, কিন্তু তার যে আরো সমস্যা আছে তার কি? ভীরা জানায় তার একদম নিখুঁত মেয়ে চাই, কোনো কমতি যেন না থাকে, শুধু পড়ালেখাটা বাদে। সত্যনাথ বলতে থাকে এরকম পাগলের মতো শর্ত রাখলে কেউ বিয়ে বসতে চাইবে না, আর সে আজীবন অবিবাহিতই থেকে যাবে। তখনই দেখা যায় তাকে তার স্ত্রী কল করে। সে তো এটা দেখেই ভয়ে দ্রুত নিজেকে গুছিয়ে নিতে থাকে। এসব দেখে তো ভীরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। সত্যনাথ তখন বলতে থাকে বিয়ে হলে বুঝতে পারবে যে সে কেন এমন করছে। ভীরা জানায় সে বিয়ের পরও এভাবেই থাকবে, তার বউ তার কথায় উঠবে বসবে। সত্যনাথ তখন তার এই কথাটা ভিডিও করে রেখে দেয়, কারণ সে তো জানে বিয়ে করার ঠেলা কি। দৃশ্য চলে যায় পরদিন। মন্দিরে একটা পরিষদের মিটিং ছিল, সবাই সেখানে দাসের জন্য অপেক্ষা করছিল। দাস এসে গ্রাম প্রধানকে বলে সে ফ্যাক্টরি খুলেছিল সবার ভালোর জন্য, সেই গ্রামকে বদলাতে চেয়েছিল, কিন্তু গ্রাম প্রধান তারই বিরুদ্ধে চলে গেল। গ্রাম প্রধান বলে তার ফ্যাক্টরির জন্য গ্রামে দূষণ হচ্ছে। ভীরার মামা তখন বলে হ্যাঁ, আর এই দূষিত পানি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু দাস তো এসব মানতে নারাজ। এই নিয়ে তাদের মধ্যে বেশ তর্কাতর্কি হয়। সবশেষে গ্রাম প্রধান এটা সিদ্ধান্ত নেয় যে সে দাসের ফ্যাক্টরি বন্ধ করে দিবে, কিন্তু দাস তো সেটা কোনোভাবেই মানতে চায় না। তাই ব্যাপারটা চলে যায় কোর্ট পর্যন্ত। কোর্ট তখন জানিয়ে দেয় যে দাসের ফ্যাক্টরির বিরুদ্ধে যে কেস করা হয়েছে, 1 মাসের মধ্যে প্রমাণ না আনা পর্যন্ত ফ্যাক্টরির কাজ তারা বন্ধ করতে পারবে না। তাই রামনাথ সত্যনাথকে বলতে থাকে দাসের ফ্যাক্টরির বিরুদ্ধে জলদি প্রমাণ এনে কেসকে আরো জোরালো করতে হবে, নাহলে এরা যে কোনো কিছু করতে পারে। এরপরে সে ভীরাকে বলে তারা এখন ফার্ম হাউসে গিয়ে ড্রিঙ্ক করবে। তারা এসব কথা বলছিল, তখনই তাদের গাড়ির সামনে কীর্তির চাচা গণেশ চলে আসে। গণেশ আর রামনাথ তো একে অপরকে দেখে বেশ খুশি হয়, কারণ তারা স্কুল জীবনের বন্ধু ছিল। রামনাথ সবার সাথে গণেশকে পরিচয় করিয়ে দেয়, আর তাকে সাথে নিয়েই ফার্ম হাউসে যায়। সেখানেই গণেশ জানতে পারে ভীরা মদ খায় না, আর সে রামনাথেরই ভাগ্নে। এসব শুনে তো সে খুব খুশি হয়। এরপরে সে রামনাথকে জিজ্ঞেস করে ভীরার কি বিয়ে হয়ে গেছে? সত্যনাথ বলতে থাকে এই জন্মে হবে বলে মনে হয় না। এই বলে সে গণেশকে তার সব শর্তের কথা বলে। গণেশ তো চিন্তা করছিল এত সব শর্ত কিভাবে সে পূরণ করবে। সে আসলে তার ভাস্তির সাথে ভীরার বিয়ে দেওয়ার চিন্তা করে। তো রামনাথ তখন জিজ্ঞেস করে কোনো মেয়ে কি আছে তার নজরে? গণেশ জানায় আছে তো, তারই ভাতিজি, আর সে 7ম শ্রেণী পর্যন্তই পড়েছে। সে ইচ্ছে করে মিথ্যা বলতে থাকে যাতে তার ভাস্তির বিয়েটা হয়ে যায় আর তার ভাইও সুস্থ হয়ে যায়। তাই রাতের বেলায় দেখা যায় গণেশ একটা আলগা চুল নিয়ে কীর্তিকে দেয়, আর সেটা তাকে পরার জন্য বলে। কিন্তু কীর্তি জানায় সে এসব পড়তে পারবে না। আসলে লম্বা চুলওয়ালা মেয়ে ভীরার পছন্দ ছিল, তাই কীর্তির মামা তাকে এই কাজ করতে বলে। তখন সেখানে তার মা বলতে থাকে এভাবে নাটক না করতে, সে ছাড়া অন্য কোনো মেয়েকে এসব ব্যবহার করে না। কীর্তি বলতে থাকে এত শর্ত রাখা ছেলেকে সে বিয়ে করতে পারবে না। তার মা বলে সব ছেলেদেরই এমন একটু ইচ্ছা থাকে, এতে ভুল কি আছে? এরকম আরো অনেক কিছু তিনি কীর্তিকে বলেন। কীর্তি তখন বলতে থাকে আচ্ছা এই সব কিছু করে ধরো বিয়ে করলাম, কিন্তু বিয়ের পর কি সে জানতে পারবে না যে এই চুল আসল নাকি নকল? গণেশ বলতে থাকে বিয়ের জন্য এরকম কত মিথ্যে বলতে হয়। তখন তার দাদিও বলতে থাকে এই যুগে এরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, তাছাড়া বিয়ে একবার হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সবাই তাকে এত জোরাজুরি করে আর বাবার অসুস্থতা নিয়ে এত কথা বলে যে সে তখন বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় তার বাবার কথা চিন্তা করে। পরদিনই দেখা যায় রামনাথেরা সবাই চলে আসে। কীর্তির বাবা তখন ডেকে বলে কীর্তিকে নিয়ে আসতে। নকল চুল লাগিয়ে আর শাড়ি পরিয়ে কীর্তিকে খুব সুন্দর করে তাদের সামনে নিয়ে আসা হয়। ভীরা তো তাকে প্রথম দেখাতেই পছন্দ করে নেয়। সে তো কীর্তির থেকে চোখই সরাতে পারছিল না। সত্যনাথ বলে তার তো মনে হচ্ছে সে আগে কীর্তিকে কোথাও দেখেছে। তখন রামনাথ তাকে চুপ করিয়ে কীর্তিকে জিজ্ঞেস করে যে সে কতটুকু পড়াশোনা করেছে। কীর্তি তখন তার চাচার দিকে তাকিয়ে বলে 7ম শ্রেণী পর্যন্ত, তাই না? রামনাথ এটা দেখে বলে তো সে এই কথাটা তার চাচার দিকে তাকিয়ে কেন বলছে? কীর্তির মা বলতে থাকে কারণ তার চাচা তাকে স্কুলে দিয়ে আসতো সবসময়, আর মেয়েটা সবসময় এরকমই সবকিছু ভুলে যায়, তো তাই তারা তাকে আর বেশি দূর পড়াশোনা করায়নি। এরপর যখন ভীরাকে জিজ্ঞেস করা হয় যে তার মেয়ে কেমন লেগেছে, তখন সে বলে এমন মেয়ে কার না পছন্দ হয়। এরপরে সেখানে যৌতুকের কথা উঠলে ভীরা তো খুবই রেগে যায়। সে সবাইকে বলে
সে বিয়ে করবে না, চলে যাবে। এই বলে সে চলে যেতে নিলে গণেশ তাকে থামাতে যায়। বীরা তখন বলে সে কি এখানে ব্যবসার কাজে এসেছে? এত সুন্দর মেয়ে সে এই যুগে আগলে রেখেছে, এর জন্য সে যৌতুক নিতে চায় না, তাদের উল্টো দিতে চায়। আর এসব কথা শুনে কীর্তিও তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। অবশেষে অনেক ধুমধাম করে বীরা আর কীর্তির বিয়েটা হয়। বীরা তো অনেক খুশি ছিল তার মনের মতো মেয়ে পেয়ে। কীর্তিও খুশি ছিল, কারণ সে বুঝতে পেরেছে বীরা অনেক ভালো একটা ছেলে। তো বিয়ের দিন সন্ধ্যাবেলা বীরা যখন তার রুমে যাচ্ছিল, তখনই তার মামা তার পথ আটকে দাঁড়ায় আর বলে সে কি মুম্বাই থাকে যে নিজের বিয়েতে নেচেছে? তারা খাঁটি ভারতীয়, নিজেদের বিয়েতে তারা নাচে না। এরপর সে বীরাকে আরো বিভিন্ন ধরনের পট্টি পরাতে থাকে যে কিভাবে স্ত্রীদেরকে হাতের মুঠোয় রাখতে হয়। আসলে এই মামাটার জন্যই না বীরার মাথায় এসব চিন্তা এসেছে। এদিকে দেখা যায় গণেশ ও কীর্তিকে সবকিছু বুঝাতে থাকে। তার দাদি এসেও তার চুলে ভালো করে ক্লিপ লাগিয়ে দেয় যাতে চুলগুলো ছুটে না যায়। এরপরই তো দেখা যায় বীরা রুমে বসেছিল, তখন সেখানে কীর্তি প্রবেশ করলে বীরা তো তাকে মুগ্ধ হয়ে দেখতেই থাকে। এরপরে কীর্তিকে বসিয়ে বীরা বলে সে আজ নিজের সম্পর্কে তাকে সব বলে দিতে চায়। সে বলতে থাকে যে বীরা দেখতে বেশ মজাদার মানুষ হলেও সে কিন্তু যে কোনো সময় হাতও তুলতে পারে, তার কাছে তার সম্মান সবার আগে। আর কীর্তি যেন এখনকার ছেলে মেয়েদের মতো তাকে সোনাবাবু বলে না ডাকে, তার এসব ভালো লাগে না। এরপরে কীর্তি তাকে নিজের সম্পর্কে কিছু বলতে চায়, কিন্তু বীরা বলে না, কাল সকালে সে বলতে পারবে। কিন্তু তারপরও কীর্তি তাকে তার চুলের সত্যিটা বলতে চায়। সেই সময় তার চাচা ফোন দিয়ে তাকে এসব সত্য বলতে মানা করে। কীর্তির বিরোধিতা করতে গেলে তার চাচা বলে এতদিন পর তার বাবা একটু শান্তিতে ঘুমাচ্ছে, এখন কিছু হলে এর জন্য কিন্তু কীর্তি দায়ী থাকবে। এই বলেই সে কল কেটে দেয়। কীর্তিও তখন বীরাকে তার সত্যিটা আর বলতে পারে না। সে আসলে মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু করতে চাইছিল না, কিন্তু বাবার কথা চিন্তা করে সে একেবারেই চুপ হয়ে যায়। যাক, তো সেদিন রাতটা তাদের দুজনের বেশ ভালোই কাটে। পরদিন সকালে কীর্তি ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার নকল চুল তো ছুটে গিয়েছে আর সেটা বীরার নিচে পড়ে আছে। তাই সে দ্রুত সেই চুল তার নিচ থেকে আনতে যায়, কিন্তু তখনই বীরা তাকে এক হাত দিয়ে ধরে শুয়ে থাকে। কীর্তি তো কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সেই চুল নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সে গোসল করে বের হয়ে দেখতে পায় বীরা বাহিরেই দাঁড়িয়ে আছে। সে তো ভয়ে ভয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। বীরা তখন তাকে থামিয়ে বলে সে গোসল করলো, কিন্তু চুল কেন ভেজালো না? সে এক্ষুনি গিয়ে যেন সুন্দর করে চুল ধুয়ে আসে। কীর্তি তো আর কোনো রাস্তা না পেয়ে আবারও ওয়াশরুমে চলে যায়। এরপরই সে খুব ভালো মতো সেই চুল ধুয়ে বাথরুম থেকে বের হয়। বীরা তখন বলে এই তো, সে যেন কাল থেকে এভাবেই গোসল করে, চুল টুল ধুয়ে একদম সুন্দর করে। এরপরই সেখানে কিছু লোক আসে বীরাকে নিয়ে যেতে। সে যাওয়ার সময় কীর্তিকে ডেকে দেখতে চায় কীর্তি তার কথা কেমন শোনে। কীর্তি তো তার সব কথা শুনতে থাকে। সে তো খুবই খুশি হয়ে যায় আর সেখান থেকে ফার্ম হাউসে চলে যায়। সেখানে কার্ড খেলার সময় হঠাৎই একজনকে দেখে তার সোনার চেন খুলে দিয়ে দেয় আর বলে এটা 50,000 টাকায় বিক্রি করে সে টাকা নিয়ে তার বাড়ি যেতে। সেখানে সেই টাকা তার স্ত্রীর কাছে দিয়ে তার সুনাম করতে। যেই গ্রামে বীরার মতো ভালো লোক আর একটাও নেই। এরপর সে আর একজনকে ডেকে বলে সে যেন আগের লোকের পিছু নিয়ে তার বাড়ি যায়। আসলে সে সবাইকে তার বউয়ের কাছে পাঠাচ্ছিল যাতে তার বউ মনে করে যে সে খুব বড় মাপের কেউ, তাকে সবাই কতটা মান্য করে। এই নিয়ে সত্যনাথ তাকে কথা শোনাতে থাকলে বীরা তাকে বোঝায় আর বলতে থাকে বিয়ের প্রথম 3 মাস স্বামীদের এভাবেই চলতে হবে, তাহলে পরবর্তীতে সারা জীবন তাদের স্ত্রীর উপর প্রভাব ফেলে চলতে পারবে। এখানেই সে থেমে থাকে না, একজন বাদে একজনকে দিয়ে কল করিয়ে বিভিন্ন কাজের কথা বলতে থাকে, যা কীর্তি পরে বীরাকে জানাবে। কিন্তু এখানে ঘটে আর এক কাণ্ড। সত্যনাথ ব্যাংক ম্যানেজার সেজে কল দিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে কীর্তির কাছে বীরার খোঁজ করে। তখন কীর্তিও অনেক সুন্দর করে ইংরেজিতে তার কথার জবাব দেয়, যা শুনে সত্যনাথ তো খুবই অবাক হয়ে যায় যে মাত্র 7 ক্লাস পাশ করা মেয়ে এত সুন্দর ইংলিশ কিভাবে বলতে পারে। পরদিন সকালে সেখানে মন্দিরের লোক পৌঁছায় চাঁদার জন্য। কীর্তি বীরাকে জানালে সে বলে ড্রয়ারে 1 লাখ টাকা আছে, সে যেন সেটা দিয়ে দেয়। কীর্তি জিজ্ঞেস করে এত টাকা কেন দিবে? বীরা বলে দান করলে এভাবেই করতে হয়, তাই সে যা বলছে সে যেন তাই করে, এত কথা যেন না বলে। এরপরই দৃশ্য চলে যায় দাসের ফ্যাক্টরিতে। তার পক্ষের উকিল জানায় রামনাথ প্রমাণ পেয়ে গেলে তারা এই কেস হেরে যাবে, সে যেন কোর্টের বাহিরেই সব শেষ করে নেয়। তখন দাসের সহকারী বলে সে যেন চিন্তা না করে, বীরা আগে একা ছিল কিন্তু এখন তো তার স্ত্রী আছে, আর তারা চাইলে তার স্ত্রীকে অপহরণ করে বীরাকে হাত করতে পারবে। এরপরই কীর্তিকে দেখা যায়, সে তো আলপনা আঁকছিল। তখনই সেখানে বীরা আসে। সে কীর্তির ভেজা চুল দেখে বলে অসুস্থ হওয়ার পর কি সে চুল শুকাবে? চুল ভালো করে কেন শুকায়নি? এই বলে সে নিজে ধোয়া দিয়ে কীর্তির সেই চুলগুলো শুকাতে থাকে।
বীরা বলতে থাকে, শুধু চুল বড় করে রাখলেই হয় না, এর যত্ন নেওয়াও শিখতে হয়। কীর্তি তো তখন টেনশনেই পড়ে যায় যে তার চুল না আবার খুলে চলে আসে। যাক, তো চুল শুকানো হয়ে গেলে যাওয়ার সময় সে আরো বলে কীর্তি খুব সুন্দর আলপনা আঁকতে পারে, এই বলেই সে চলে যায়। কীর্তিও তো তার কথায় অনেক বেশি খুশি হয়ে যায়। তাছাড়া তার এত কেয়ার নিয়ে চুল শুকিয়ে দেওয়াটাও তার ভালো লাগে। কিন্তু তখনই তিনজন ছেলে ক্রিকেট খেলে তার আলপনা নষ্ট করে দেয়। তাই সে খুবই রেগে তাদের বল নিজের কাছেই রেখে দেয়। পরে বীরা তাকে কল করে জানায় আজ তার বন্ধুদের সাথে নিয়ে আসবে সে, তাই কীর্তি যেন মোরগের মাংস রান্না করে। কিন্তু কীর্তি তো এসব পারে না। তারপরেও সে আর কোনো উপায় না পেয়ে মোরগ ধরতে চলে যায়, কিন্তু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেও সে তাতে ব্যর্থ হয়। তখন সেই ছেলেগুলো বলে যদি তারা তাকে সাহায্য করে তাহলে কি সে তাদের বল ফেরত দিয়ে দিবে। কীর্তি বলে ঠিক আছে, দিয়ে দিবে। এরপর তারা সবাই মিলে সেই মোরগকে ধরে, আর সেই তিনজন তাকে রান্না করতেও সাহায্য করে। কীর্তি তখন তার মাকে কল করে আর সব জেনে নেয় যে কিভাবে রান্না করতে হবে, কারণ এর আগে তো সে এসব রান্না করেনি। তখনই একজন ছেলে জিজ্ঞেস করে তার গ্রাম থেকে কি কেউ আসছে। কীর্তি জানায় না তো, সে এসব তার স্বামীর বন্ধুদের জন্য রান্না করছে। এই শুনে সেই ছেলেগুলো চলে যেতে চাইলে কীর্তি তার কারণ জানতে চায়। তারা বলে বীরার সাথে তাদের সম্পর্ক ভালো নেই, তাই তারা তাকে এই কাজে সাহায্য করতে পারবে না। কীর্তি তখন বলে তাদের বড়দের সম্মান করা উচিত, তারা এভাবে কথা বলতে পারে না। তখনই একজন বলে সে চেনে বীরাকে ভালো করে, সে কোন ধরনের লোক তা তারা ভালো করেই জানে। এভাবেই তারা অনেক কিছু বলে বীরাকে নিয়ে। আর রাতে পাড়ার মহিলারা এসেও অনেক কিছু বলতে থাকে। তারা বলে সে তার মামার কাছে বড় হয়েছে, তাই ভালোভাবে কিছু শিখতে পারেনি। এখন কীর্তিই তাকে একজন ভালো মানুষ বানাতে পারে। অন্যদিকে রামনাথ তার সাথের লোকেদের সাথে বসে মহিলাদের বদনাম করছিল। এভাবেই দুদিকে দুই দল একে অপরের বদনাম করতে থাকে, অর্থাৎ মহিলারা পুরুষের বদনাম করতে থাকে আর পুরুষেরা মহিলাদের। আর এর মধ্যেই এক জায়গায় বসে বীরা সব শুনছিল আর অন্য জায়গায় বসে কীর্তি, কিন্তু তারা কোনোই কথা বলছিল না। তো বাড়ি ফিরে আসার পথে বীরার মামা তাকে আরো কিছু কথা শুনিয়ে দেয় আর চেতিয়ে দেয়। এরপরে সে বাড়ি এসে ডাকতে থাকলে কীর্তির কোনোই সাড়া পায় না, তাই সে ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে। তখনই দেখা যায় যে কীর্তি তো ঘুমিয়ে পড়েছিল। এরপরই শুরু হয় নারী আর পুরুষজাত নিয়ে দুই স্বামী স্ত্রীর মধ্যে লড়াই, যার সূত্রপাত করেছে বাহিরের লোকেরা। এরকম অনেক বিষয় নিয়ে দুজন কথা কাটাকাটি শুরু করে, কেউ কারো থেকে কম ছিল না। তখন কীর্তি জানায় সে বীরা আর তার গ্যাং সম্পর্কে সব জেনে গেছে, যে তারা আসলে কোনো কাজ করে না, সবসময় বসে থাকে, উল্টোপাল্টা জিনিস খায়, খেলাধুলা করে আর মানুষের নামে বদনাম করে। বীরা তো এসব শুনে তাকে মার খাওয়ার ভয় দেখায় আর বলে সে যেন এইসব না করে ঘরের কাজে মন দেয়। এই বলে সে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন থানায় দেখা যায় কেউ একজন মিথ্যে মামলা দিয়ে রামনাথকে ফাঁসিয়ে দেয়। বীরাও তো এই খবরটা পায়। সে তো সাথে সাথে তার মামার জন্য থানায় চলে যায়। বাড়িতে কীর্তি একা সেই ছোট ছেলেকে নিয়ে টিভি দেখছিল। তখনই সেখানে দাস আসে তার লোকজনকে নিয়ে। তারা সেখানে এসে প্রথমে কীর্তির মজা নিতে থাকে। এতে তো তার অনেক রাগ হয়, কিন্তু সে কিছুই বলে না, চুপচাপ সব সহ্য করে যায়। দাস তখন তাদের থামিয়ে কীর্তিকে জানায় যে সে তার এই ফ্যাক্টরিতে লাখ টাকা খরচ করেছে, আর এখন তার স্বামী আর গ্রাম প্রধান মিলে তা বন্ধ করতে চায়। তার কাজের বাধা হয়ে দাঁড়িয়ে তাদের কি লাভ? গ্রাম প্রধানকে তো সে অ্যারেস্ট করিয়ে নিয়েছে তার পথে এসেছিল বলে, অর্থাৎ সে কিন্তু রামনাথের কথা বলছে। এরপর সে বলে এখন শুধু তার স্বামী বাকি। তাই কীর্তি যেন তার স্বামীকে বলে দেয় শুনানির দিন সে যেন কোর্টে না যায়, কারণ যদি বীরা সেখানে যায় তাহলে কীর্তিকে নতুন স্বামী খুঁজতে হবে। অবশ্য সমস্যা নেই, এরকম হলে সেই কীর্তিকে সাহায্য করবে। এসব শুনে তো কীর্তির প্রচন্ড রাগ হয়, কিন্তু সে সেই রাগ রিমোটের উপর দেখায়। সে এমন ভাবে মুঠ করে ধরে যে রিমোট সেখানেই ভেঙে পড়ে। এরপর সে সেখানে চুপচাপ বসেছিল। এর মধ্যেই বীরা বাড়ি ফিরে আসে। তখন সে দেখতে পায় কীর্তি মাথায় হাত দিয়ে বসে আছে আর নিচে রিমোট ভেঙে পড়ে আছে। বীরা তো এটা দেখেই ঘাবড়ে যায় আর তার কাছে এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, রিমোট কিভাবে ভাঙলো? কীর্তি জানায় ফ্যাক্টরির মালিক এসেছিল। বীরা জিজ্ঞেস করে কি দাস এসেছিল, কি বলে গিয়েছে? কীর্তি জানায় তাকে কোর্টে যেতে মানা করেছে। বীরা তখন জিজ্ঞেস করে আর গেলে সে কি করবে? সেই রিমোটটাই ভাঙতে পারবে, বীরার কিচ্ছু করতে পারবে না। আসলে সে তো ভেবেছিল রিমোটটা ওই দাস ভেঙেছে, কীর্তি যে এটা ভাঙতে পারে তা তো তার মাথাতেই ছিল না। এরপর সে আরো বলতে থাকে ঘরের পুরুষকে না পেয়ে সে মহিলাদের ধমকি দিয়ে যেতে পারবে, আর কিছুই পারবে না।
আর কীর্তি যেন এসবের সাথে একটু মানিয়ে নেয়, কারণ এসব এখানে সচরাচর হয়ে থাকে। সে যেন ভয় না পায়, সে যেন শক্ত হয়ে থাকে। কীর্তি এতদিন সাধারণ মেয়ে হয়ে বেঁচেছিল, কিন্তু এখন তাকে সাহসী মেয়ের মতো বাঁচতে হবে। সে তো জানতই না তার স্ত্রী কতটা সাহসী আর কতটা শক্তিশালী। তবে যেদিন সে এসব জানতে পারবে, সেদিন না জানি তার অবস্থা কি হবে। দৃশ্য চলে যায় পরদিন। কোর্টের শুনানির সময় দেখা যায় বীরা সেখানে পৌঁছে গিয়েছিল। জজও তার রায় জারি করে। আদালত দাসের সেই ফ্যাক্টরি যত দ্রুত সম্ভব বন্ধ করার আদেশ দেয়। এসব শুনে তো দাসের অবস্থাই খারাপ হয়ে যায়। এরপর বীরা আর কীর্তিকে দেখা যায় তারা মন্দিরে পুজো দিতে গিয়েছিল, কিন্তু সেখানে দাসের লোক তাদের উপর নজর রাখতে থাকে। বীরা মন্দির কমিউনিটির কাছে গিয়ে বলে সে তার স্ত্রীকে দেখানোর জন্য 1 লাখ টাকা দান করেছিল, তারা যেন সেখান থেকে অর্ধেক টাকা তাকে দিয়ে দেয়। সে এখন খুব বিপদে আছে, তার টাকাটা দরকার। তারা তো এই বিষয়ে কিচ্ছু না বলে সবার সামনে বীরাকে সম্মানিত করে আর মালা পরিয়ে দেয়। কিন্তু তখন তাকে কেউ কল করে। সে তখন কথা বুঝতে না পেরে মালাটা কীর্তির হাতে দিয়ে সেখান থেকে বের হয় কথা বলার জন্য। তখনই দাসের লোকেরা তার উপর আক্রমণ করে। সে তো খুব ভালোভাবেই তাদের প্রতিরোধ করছিল, কিন্তু তখনই একজন তার চোখে কিছু সাদা পাউডার দিয়ে দেয়, আর এই সুযোগে অন্য আর একজন তার মাথায় আঘাত করে বসে। দুজন লোক এরপর তার হাত ধরে নিচে বসিয়ে রাখে। তখনই সেখানে দাস আসে তার জিপে করে। সে তো এসেই বীরাকে বলে তারা জানে দাসের এই ফ্যাক্টরির পেছনে কত টাকা খরচ হয়েছে, কত কষ্টে সেই ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিল, আর বীরা কিনা তা একবারেই ধ্বংস করে দিল। সে চাইলেই আবারও তার ফ্যাক্টরি খুলতে পারে, কিন্তু এখন সে তা করবে না। প্রথমে সে বীরাকে সবার সামনে মেরে ফেলবে, যেন পরবর্তীতে কেউ তার বিরুদ্ধে যাওয়ার সাহসটাও না পায়। এই বলে সে কুড়াল দিয়ে বীরাকে মারতে যায়, কিন্তু তখনই দেখা যায় সেখানে কীর্তি চলে আসে আর তাকেই উল্টো মেরে ফেলে দেয়। শুরু হয় কীর্তির লড়াই, আর বীরা বসে বসে তা দেখছিল। সে তো অনেক অবাক হয়ে গিয়েছিল। আর এই সব কিছু দেখে দাসও তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে তো এরকম কিছু চিন্তাই করতে পারেনি। কিন্তু এখানেই হয় সবচেয়ে বড় গন্ডগোল। একজন কীর্তির চুল ধরে বসে। কীর্তি তো সেটা ছাড়ার কথা বললেও সে ছাড়ে না, এজন্য তার নকল চুল আলাদা হয়ে যায়। বীরাও তাকে তার এই খাটো চুলে দেখে নেয়, কিন্তু কীর্তির তো সেদিকে মনোযোগী ছিল না। সে নিজের লড়াইয়ে মনোযোগ দেয়। একজনের পর একজনকে মেরে সে দাসের দিকে এগিয়ে যায়। দাস তো তখন ভয়ের চোটে সেখান থেকে চলে যেতে নেয়, আর যাওয়ার সময় বলতে থাকে যে এবার তো সে তার স্বামীকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু পরের বার আর পারবে না, সে তাকে মেরেই ছাড়বে। দৃশ্য এখানেই কাট হয়। এরপর বীরাকে একটা বারে দেখা যায়। সেখানে তাকে একজন বলে খুব ভালো একটা মেয়েকে বিয়ে করেছে সে, এখন কেউ আর তার উপর হাত তুলতে পারবে না। এসব কথা বীরার মোটেই ভালো লাগছিল না, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে সত্যনাথ আসে আর জিজ্ঞেস করে কি ব্যাপার, সে চলে যাচ্ছে কেন। বীরা বলে সে চেয়েছিল শহরের সবচেয়ে লম্বা চুলওয়ালা মেয়েকে বিয়ে করতে, কিন্তু এখন দেখা যাচ্ছে তার স্ত্রীর চুল তো সবার থেকে খাটো। তার তো মনটাই ভেঙে গেল। কীর্তি তাকে ধোকা দিয়েছে, গ্রামের সামনে তাকে অপমানিত করেছে। এইসব বলে সে বাড়ির দিকে যেতে চায়। তখনই সত্যনাথ তাকে আটকায়, আর সেখানে বসিয়ে সে বীরাকে জানায় তার স্ত্রী একজন কুস্তিগির। কীর্তির লড়াইয়ের ভিডিওটাও সে বীরাকে দেখায়। এসব দেখে বীরা তো খুবই অবাক হয়ে যায়। তাছাড়া তার স্ত্রী উচ্চ শিক্ষিত মেয়ে। কীর্তি যাদেরকে মেরেছে সবাই এখন হাসপাতালে ভর্তি। তার মারার টেকনিকটাই আলাদা। ডাক্তার বলেছে এদের এমন ভাবে মারা হয়েছে যে এখন তারা ঠিকমতো চলাফেরাও করতে পারবে না, কথাও বলতে পারবে না। বীরা তো এসব শুনে খুব ভয় পেয়ে যায়। এই সময় টিভিতে একটা নিউজে দেখানো হয় আজকের মন্দিরের ঘটনা। বারে থাকা সবাই তো সেই সময় কীর্তির জন্য হাততালি দিতে থাকে। এরপরে বীরাদের কাছে মন্দিরের কমিউনিটির একজন আসে। তাকে দেখে সত্যনাথ বলে তাকেও কি তার স্ত্রী মারে? লোকটা বলে এগুলো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, কিন্তু এগুলো তো সাধারণ। আর এদিকে বীরার স্ত্রী তো একাই সবাইকে মেরে কাবু করে দেয়। তারা একটা কমিউনিটি করেছে কিভাবে স্ত্রীদের থেকে বেঁচে থাকবে, তাই বীরা চাইলে তার নামের জন্য তারা তাকে এর প্রধান করে দিবে। বীরা তো এসব শুনে খুবই রেগে যায় আর বলে সে তার স্ত্রীকে ভয় পায় না, কিন্তু তখনই কীর্তি তাকে কল করলে সে খুবই ভয় পেয়ে যায় আর খুব সুন্দর করে তার সাথে কথা বলে কল কেটে দেয়। বীরার পর সত্যনাথের ব্যাগ চায়। সেখান থেকে সবকিছু নিয়ে সে মুখের গন্ধ দূর করার কাজে লাগে, কারণ সে ভাবছিল এ অবস্থায় বাড়ি গেলে তার স্ত্রী না জানি কি করবে। যাক, তো এরপরই বীরা বাড়ি পৌঁছে যায়। সে তো খুব সুন্দর করে দরজায় নক করে। এতদিন তো খুব ভাব নিয়ে আসতো, কিন্তু আজকে সে খুব সুন্দরভাবে আসে। তার
তার এই সব কিছু দেখে কীর্তি তো কিছুটা অবাকই হয়। সে তখন বাসি ভাত দিয়ে বলে লড়াই করার কারণে শরীর ব্যথা করছিল, তাই সে রান্না করতে পারেনি। বীরা যেন একটু মেনে নেয়। বীরা তখন হেসে বলে বাসি ভাত খাওয়া মাঝে মধ্যেই ভালো। এই বলে সে চুপচাপ খেতে বসে, কোনো কিছু বলে না। তখন কীর্তি তার চুল নিয়ে মিথ্যা বলার জন্য বীরার কাছে ক্ষমা চায়। বীরা বলতে থাকে গান্ধীজির তো এর থেকেও কম ছিল, তাহলে সে কেন ক্ষমা চাচ্ছে? ছোট চুল থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। কীর্তি তখন জানায় তাছাড়া সে উচ্চ শিক্ষিত। বীরা বলে তাহলে তো ভালোই হলো, নিজেদের সন্তানদের প্রাইভেটে দিতে হবে না, কীর্তি নিজেই পড়াতে পারবে। কীর্তি চাইলে আরো পড়তে পারে, সে নিজে তাকে সাহায্য করবে পড়ালেখায়, কারণ একজন মেয়ের শিক্ষা পুরো পরিবারের শিক্ষা হয়। কীর্তি তাকে আরো একটা কথা বলতে গেলে বীরা বলে কুস্তি, এটা তো সে অনেক ভালো পারে। আজ সারা গ্রাম দেখে অনেক খুশি হয়েছে। মহিলাদের আসলেই আত্মনির্ভরশীল হওয়া দরকার। যাক, তো সেদিন রাতে ঘুমানোর সময় সে তো খুব ভয় পাচ্ছিল, আবার নিজেকে নিয়ন্ত্রণও করতে পারছিল না। এভাবেই সেদিনের রাত কেটে যায়। পরদিন সকালেই আবারও পঞ্চায়েতের মিটিং এর জন্য লোক তাদের বাড়ি আসে, আর বীরাকে বলে তার স্ত্রীকে সাথে নিলে ভালো হতো। সেই সময় কীর্তিও সেখানে আসে। সে জানায় তারা যেন বীরাকে নিয়ে যায়, সে যাবে না, কিন্তু তাও তারা জোর করতে থাকে। কীর্তি বলে সে রান্না করবে। এসব শুনে একজন বলে বীরা এই কাজ করতে পারবে, কীর্তি যেন চলে আসে। কীর্তি আবারও বলে সে কাপড় রেখে এসেছে ধোয়ার জন্য, সে এখন যেতে পারবে না। তখন আরেকজন বলতে থাকে বীরা তো মানুষকে ধুয়ে দেয়, কাপড়ও পারবে। বীরার জায়গায় তো এখন কীর্তি সবার মন জয় করে নিয়েছিল। গ্রামের সবকিছুতে এখন তো সবাই কীর্তিকেই ডাকছিল, আর এখন কীর্তি গ্রামের মেয়েদের কুস্তি খেলাও শিখাচ্ছে। এদিকে রামনাথ জেল থেকে বেরিয়ে বীরার অবস্থা জানতে পারে। এজন্য সে সাথে সাথে গণেশকে কল করে, কারণ সে মিথ্যা বলে তার ভাতিজিকে বীরার সাথে বিয়ে দিয়েছে। গণেশ বীরাদের বাড়িতেই ছিল তখন। রামনাথ সেখানে গিয়ে কীর্তিকে বকা দিতে থাকে। গণেশ বলে সব দোষ তার, কীর্তি কিছু করেনি। রামনাথ বলে কীর্তি রাস্তায় গুন্ডাদের মতো লড়াই করে, আর সে কীর্তিকে নিষ্পাপ বলছে। গণেশ বলে তার তো খুশি হওয়ার কথা, সেদিন যদি কীর্তি না থাকতো তাহলে বীরা আজ মরে যেত। রামনাথ বলে ভালোই হতো, এরকমই স্ত্রীর সাথে থাকার চেয়ে রাস্তায় মরে পড়ে যাওয়া ভালো, এতে তাদের বংশের গর্ব হবে। বুঝতে পারছেন এই লোকের চিন্তাধারা কোথায় পড়ে আছে? তখনই কীর্তি বলে তাদের বংশের চেয়ে তার স্বামীর জান বড়। সে কি চায়? কেউ তার স্বামীকে মারবে আর সে চুপচাপ বসে বসে দেখবে? কখনোই না। তার উপর সে একজন কুস্তিগীর, সে তো লড়াই করবেই করবে। রামনাথ বলে মেয়েরা মেয়েদের মতো থাকলেই সুন্দর, ছেলেদের মতো হলে এরমটাই হবে। কীর্তি তখন বলতে থাকে সে যেন বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ সেই বীরার মনে উল্টোপাল্টা কথা ঢুকিয়েছে। এসব শুনে রামনাথ তো তাকে তুই তুই করে কথা বলতে থাকে। কীর্তি তাকে সুন্দর করে কথা বলতে বলে। রামনাথ বলে সে কি করবে সুন্দর করে কথা না বললে? সে মহিলাদের সাথে এভাবেই কথা বলে। কিন্তু তখনই রেগে কীর্তি তাকে এক থাপ্পড় মেরে বসে, যেটা অবশ্যই তার উচিত হয়নি। যাক, তো গণেশ তখন তাকে বকা দেয়। এই জন্য তো রামনাথ রেগে মেগে সেখান থেকে চলে যায়। গণেশ তাকে বোঝাতে চায় কিন্তু পারে না। বীরা তো এই খবর পেয়ে রেগে মেগে বাড়িতে এসেই কীর্তিকে একটা থাপ্পড় মেরে বলে সে যাকে ইচ্ছা তাকেই মারবে নাকি? তখন কীর্তি বলে সে কি জানে তার মামা কীর্তির কত অপমান করেছে? বীরা বলে সে তাকে কিছু বলেছে, এই জন্য কীর্তি তাকে মেরে দিবে। কীর্তি এরপর কিছু বলতেই যাচ্ছিল, তখনই তার চাচা তাকে থামিয়ে দেয় আর বলে বীরা যা বলছে ঠিক বলছে। কীর্তি এখন গিয়ে তার মামা শ্বশুরের কাছে ক্ষমা চাইবে। বীরা বলে সে তার মামাকে মেরেছে, এখন ক্ষমা চেয়ে কি হবে? কীর্তি তখন বলে সে কি বলেছে সে ক্ষমা চাইবে? তার চাচা তাকে বোঝাতে চায়, কিন্তু কীর্তি তো তার কোনো কথাই শুনতে চায় না। বীরা তখন কীর্তিকে বলে তার বাড়ি থেকে বের হয়ে যেতে। তখনই তার চাচা বীরার পায়ে ধরে ক্ষমা চায় আর বলে কীর্তিকে ফেরত না দিতে। কীর্তি তার চাচাকে তখন তুলে বলে সে তো তার কথাই শুনতে চায়নি, তাহলে তার চাচার কথা কি শুনবে? তার চাচা তো তাকে বোঝাতেই চায় যে এরকম করা ঠিক হবে না, কিন্তু কীর্তি তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। কীর্তি বলে সে বীরার মামাকে মেরেছে, এজন্য বীরা তাকে বের করে দিচ্ছে না। সবার সামনে তাকে সে বাঁচিয়েছিল, এজন্যই বের করে দিচ্ছে। কারণ সবাই এখন তার চেয়ে বেশি তার স্ত্রীর প্রশংসা করছে, তাকে মান্য করছে, যা বীরা নিতে পারছে না। এরকম মানুষ কারো অনুভূতি সম্পর্কে কি বুঝবে? নিজের নাম কাম তাদের কাছে সবার আগে থাকে। যেদিন বীরা এসব ছেড়ে দিবে আর এটা মেনে নিবে যে কীর্তি ঠিক ছিল, সেদিন সেই বাড়িতে চলে আসবে।
বীরা তাকে আর কথা না বলে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। কীর্তিও চলে যায়, কিন্তু না তো সে বীরার কথা ভুলতে পারছিল, না বীরা তার কথা ভুলতে পারছিল। তারা দুজনেই দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তো একদিন কীর্তি দেখতে পায় কুস্তি কম্পিটিশনে তার নাম দেয়া, এজন্য সে তার চাচার উপর চিৎকার করতে থাকে। তখনই তার বাবা এসে কীর্তিকে বলে গণেশ নয়, সে নিজেই এখানে কীর্তির নাম দিয়েছে, তাই সে যেন খামোখা গণেশের উপর রাগ না করে। কীর্তি তখন অবাক হয়ে যায় আর এর কারণ জানতে চায় যে তার বাবা এমনটা কেন করলো। তখন তার বাবা বলে কীর্তি খেলায় থাকলে সব ভুলে যায়, তাই সে যেন আবারও খেলায় ফেরে। কিন্তু কীর্তি তো ফিরতে চায় না। তখন তার মা এসে বলে কীর্তির বাবা যেন বীরার মামার সাথে কথা বলে আর কীর্তিকে ফিরিয়ে নেয়ার কথা জানায়। তিনি আরও বলেন বীরার মামার সাথে তার দেখা হয়েছে, কিন্তু সে তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আর এটাও বলে দিয়েছে কীর্তির মতো মেয়ে তাদের ঘরে আর যাবে না। এই কথা শুনে গণেশ তো খুবই রেগে যায়। তখন তিনি তাকে শান্ত থাকতে বলেন আর বলতে থাকে তারা যেন জোর না করে, কীর্তি যেভাবে চায় সেভাবে থাকবে, যতদিন পর্যন্ত সে চায় ততদিনই থাকবে। যতদিন পর্যন্ত সব ঠিক না হচ্ছে তারা যেন এই নিয়ে কীর্তিকে কিচ্ছু না বলে। পরদিন থেকে কীর্তি আবারও তার ট্রেনিংয়ে ফিরে যায়। সত্যনাথ এদিকে বীরাদের খবর দিলে তার মামা বলতে থাকে যে তিনি ভেবেছিলেন কীর্তি এসে তার কাছে ক্ষমা চাইবে, তা না করে সে কিনা আবারও কুস্তিতে ফিরেছে। তিনি বীরাকে বলেন কীর্তির কথা ভুলে যেতে। কীর্তি যদি নিজের কথা চিন্তা করে তাহলে তারাও তাদের কথাই চিন্তা করবে। বীরা যেন চিন্তা না করে, এবার ভালো দেখে সে তাকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। কিন্তু বীরা সেখানে তাকে কিছু কথা শুনিয়ে মানা করে সেখান থেকে চলে যায়। সত্যনাথ বলে বীরার মন এখন ভালো নেই। রামনাথ বলে সে জানে, এই জন্যই তার বিয়ের ব্যবস্থা করবে সে, কিন্তু এর আগে কীর্তির কাছে ডিভোর্স নোট পাঠাতে হবে। এদিকে কীর্তির ট্রেনিং গ্রাউন্ডে লোকেশকে দেখা যায়। সে তো এসেই প্রথমে কীর্তির সামনে একটু ভাব নিতে থাকে, এরপরই সেখান থেকে চলে যায়। তার সিনিয়র তখন তাকে জানায় কীর্তি বিবাহিত, তাই সে যেন তার সাথে এসব না করে। লোকেশ তখন বলে তাই নাকি, সে তো বিবাহিত মেয়েদের আরো বেশি পছন্দ করে। বোঝাই যায় লোকেশের চরিত্র খুব একটা ভালো নয়। এরপরে একদিন রাতের বেলা দাসের কিছু লোক বীরার উপর আক্রমণ করে বসে। সে তো তাদের সবার সাথে লড়াই করে। তখনই সেখানে একজন দাসকে কল করে আসতে বলে। দাস আসলে বীরা তার সাথে লড়াই করার কথা বলে, কিন্তু দাস তো তাকে অপমান করে চলে যায়। বীরা তখন সেখান থেকে ফার্ম হাউসে তার মামার কাছে যায়। সে তো সেখানে গিয়ে খুব কান্না করতে থাকে। তখন তার মামা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সেভাবে কাঁদছে কেন। বীরা বলে তার মান সম্মান সব শেষ হয়ে গেছে। দাস তার সাথে লড়াই না করে তাকে মারবে না বলে চলে গেছে। সবাই তো ভুলে গেছে তার নাম বীরা। সবাই তাকে এখন কীর্তির স্বামী বলে ডাকে। এসব অপমান সে সহ্য করতে পারবে না। তার মামা তখন বলে মারা গিয়ে কি বীরা তার সম্মান পেয়ে যাবে? যেখান থেকে সম্মান হারিয়েছে সেখানেই আবার তা খুঁজে পাবে। তার স্ত্রী এটা প্রমাণ করেছে যে সে বীরার থেকে শক্তিশালী, তাই বীরা যেন এখন এটা প্রমাণ করে যে সে তার স্ত্রীর থেকে শক্তিশালী। তার স্ত্রী তো সামনের মাসে কুস্তি কম্পিটিশনে অংশ নিচ্ছে, বীরাও যেন তাই করে। পরদিনই দেখা যায় তারা কীর্তির ট্রেনিং গ্রাউন্ডে যায় কুস্তি খেলায় অংশ নিতে। সেখানে কর্মকর্তারা তাদের বোঝাতে চায়, কিন্তু তারা তো কোনো কথাই শুনতে রাজি নয়। ইনচার্জ তখন ডেকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে জানায় তারা কীর্তির সাথে কুস্তি খেলতে চায়, এর মাধ্যমে তারা তাদের ব্যক্তিগত কিছু সমস্যার সমাধান চায়। ইনচার্জ তো মানা করতে চায়, কিন্তু লোকেশ বলে এর একটা ব্যবস্থা করতে, বাকি সব সে দেখে নিবে। লোকেশ বলতে থাকে তার ক্লাবের লাভই হবে, স্বামী স্ত্রীর লড়াই দেখতে সবাই আসতে চাইবে, এজন্য তারা টিকিটের মূল্য বাড়িয়ে দিবে। কীর্তির পরিবার কথা জানতে পেরে কীর্তিকে খেলা থেকে নাম সরাতে বলে, কিন্তু গণেশ বলে সে খেলবে, কারণ রামনাথ ইচ্ছে করেই এসব করছে। তখনই সেখানে একজন এসে তাদেরকে বীরার মামার পাঠানো ডিভোর্স নোটিশটা দেয়। এটা দেখে গণেশ তো খুবই রেগে যায়, কিন্তু কীর্তির অনেক মন খারাপ হয়। সে তাদের জানায় এই কুস্তি খেলায় সে অংশ নিবে আর বীরার বিরুদ্ধে কুস্তি খেলবে এখন। এদিকে বীরাদের দেখা যায় তারা কুস্তি ট্রেনিং এর জায়গায় আসে, যাতে বীরা কুস্তি খেলা শিখতে পারে। সেখানের কোচ তাদের কাছে এসে জিজ্ঞেস করে তারা কে আর কি চাই। বীরা জানায় সে 15 দিনে কুস্তি শিখে চ্যাম্পিয়ন হতে চায়। কোচ বলে এত কম সময়ে কুস্তি শেখা সম্ভব নয়। বীরা বলতে থাকে সে জানে, কিন্তু সে খেলায় নাম দিয়ে দিয়েছে, এখন যে করেই হোক এই খেলায় তাকে জিততে হবে, তা না হলে তার মান সম্মান চলে যাবে। পরদিন থেকেই দেখা যায় বীরার কঠোর ট্রেনিং শুরু হয়। এর মধ্যেই একদিন লোকেশ কীর্তিকে বলে তার সাথে পাঞ্জাব যেতে, সেখানে ট্রেনিং করলে সে যে কাউকে হারাতে পারবে। এদিকে বীরা চিন্তা করছিল সে খেলায় পারবে কিনা। তখন তার বন্ধু বিভিন্ন উদাহরণ দিয়ে তাকে সাহস যোগায়। একদিন সেই ট্রেনিং গ্রাউন্ড থেকে
একজন মেয়েকে তার বাবা জোর করে ধরে নিয়ে যায় বিয়ে দেওয়ার জন্য। মেয়েটা তো কোনো মতেই যেতে চায় না। তারও স্বপ্ন সে একজন কুস্তিগীর হবে, কিন্তু তার বাবা তাকে মেরে সেখান থেকে নিয়ে যায়। সেদিন সন্ধ্যায় কোচ ভীরার জন্য পার্টি দিচ্ছিল, কারণ সে মাত্র 15 দিন ট্রেনিং নিয়েই এখন কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে। এরপর ভীরা তার কোচের সাথে কথা বলছিল। সে তাকে জিজ্ঞেস করে তার স্ত্রী তো মারা গিয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু সে এখনো তার কথা মনে করে। কোচ বলে সে অন্যরকম লোক ছিল, কিন্তু তার স্ত্রী তাকে বদলে দিয়েছে। নিজের বাবার কাছে নিয়ে সে তাকে কুস্তি খেলা শিখিয়েছে, আর পরে তাদের বিয়েটাও হয়ে যায়। তখন থেকেই সে কুস্তির সাথে মিশে যায়। তারা চাইলে একা থাকতে পারে, কিন্তু তাদের স্ত্রীদের সাথে থাকাটা জরুরি, কারণ স্ত্রীরা সবসময় তাদের সাথে থাকে যে কোনো বিপদে আপদে। অন্য কেউ ছেড়ে গেলেও স্ত্রীরা ছেড়ে যায় না। ভীরা এসব শুনে জিজ্ঞেস করে সে কি কোনোদিন তার স্ত্রীর সাথে ঝগড়া করেনি। কোচ বলে নিজেদের সম্পর্কে বিশ্বাস না থাকলে ঝগড়া হয়। এমনটা অবশ্যই না যে তারা ঝগড়া করেনি। হ্যাঁ, অনেক ঝগড়া করেছে, তবে আবার সব ঠিকও হয়ে গেছে। বিয়ের পর তো মেয়েরা তাদের ঘরের রানী হয়ে আসে, তাই তাদেরকে সেভাবেই ট্রিট করতে হয়। এসব নিয়ে কথা বলে সে সেখান থেকে চলে যায়। ভীরাও তো এই সবকিছু বেশ মনোযোগ দিয়ে শোনে। পরদিন সে তার মামার খোঁজে যায়। তখন তার মামি বলে তার মনে হয় না সে কীর্তির সাথে জিততে পারবে। ভীরা বলতে থাকে এটা সে আগে থেকেই ভেবে বসে আছে যে সে হেরে যাবে। তার মামি বলে সে তো সেদিনই হেরে গিয়েছে, যেদিন কীর্তির বিরুদ্ধে সে কুস্তি খেলার কথা চিন্তা করেছে। শুধু তার মামা নয়, সে নিজেও একটা পাগল। দুনিয়াতে এমন পুরুষকে সে আগে দেখেছে যে তার নিজের স্ত্রীর সাথে কুস্তি খেলেছে। তারা দুই মামা ভাগ্নে তো এমন স্ত্রী চায় যারা তাদের কথায় উঠবে আর বসবে। এরকম আরো অনেক কথা বলে সে। শেষে সে জানায় সে প্রথম থেকেই জানতো তার স্ত্রী একজন কুস্তি খেলোয়াড়, কিন্তু সে তাদের জানায়নি, কারণ সে জানে কীর্তির মতো মেয়েই পারবে ভীরার জীবনকে পরিবর্তন করতে। এরপর সে ভীরাকে জানায় যে কীর্তি কেন কুস্তি ছেড়ে ভীরাকে বিয়ে করতে রাজি হয়েছে। এত সব শর্ত মেনে সবকিছু সে তার বাবার জন্য করেছিল। তাছাড়া কীর্তির তো ভীরাকে ভালোই লেগেছিল, আর সে তাকে ভালোওবাসে। তাই ভীরা যেন তার মামার কথা বলে কীর্তির সাথে যায়, তাকে নিয়ে যেন নতুন একটা জীবন শুরু করে। তার মামার কথা শুনলে সে আর তার জীবনে এগোতে পারবে না। ভীরা তখন বলে তার মামি তাকে এসব বলবে সে ভাবেনি। তখন তার মামি জানায় যে সে কিন্তু 4th ক্লাস পর্যন্ত পড়েনি, বিয়ে পর্যন্ত পড়েছে, কিন্তু কোনোদিন তাদেরকে বুঝতে দেয়নি। এসব শুনে ভীরা তো খুবই অবাক হয়ে যায়। এরপরই সে বাড়ি এসে তার মামির বলা কথাগুলোই ভাবছিল। তখন সেই ছোট্ট ছেলেগুলো বল আনার বাহানায় ঘরে চলে যায় আর একটা বক্স ফেলে দেয়। এই বক্সে কীর্তির সব মেডেল ছিল। ভীরা সেগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর কীর্তির কথাই চিন্তা করতে থাকে। তাই সে কীর্তির সাথে দেখা করতে যায়, কিন্তু কীর্তির কোচ তাকে মিথ্যা কথা বলে। সে বলে কীর্তি তার সাথে দেখা করতে চায় না। কীর্তি বলেছে সে আসল পুরুষ হলে যেন কুস্তি খেলার দিন আসে। এটা শুনে তো ভীরার মন খারাপ হয়, তাই সে সেখান থেকে চলে যায়। পরদিনই শুরু হয় তাদের কুস্তি কম্পিটিশন। সবাই তো স্বামী স্ত্রীর কুস্তি খেলা দেখার জন্য সেখানে উপস্থিত হয়। এই খেলায় 36টা ম্যাচ হবে। একের পর এক ম্যাচ শুরু হয়ে যায়। কীর্তি তো রুমে বসে চিন্তা করছিল। তখনই সেখানে লোকেশ আসে। সে এখানে তার সুযোগ নিতে চায়, কিন্তু কীর্তি তাকে এক থাপ্পড় মেরে দেয়। তখনই একজন ডাক্তার ইনচার্জকে জানায় কীর্তি প্রেগনেন্ট। এই খবর লোকেশও পায়। ইনচার্জ আর ডাক্তারের জন্য ম্যাচ ক্যান্সেল করতে চায়, কিন্তু লোকেশ তা হতে দেয় না। সে বলে ম্যাচ ক্যান্সেল হলে তাদের অনেক লস হবে, তাই প্ল্যান অনুযায়ী ম্যাচ হবে। অবশেষে শুরু হয় কীর্তি আর ভীরার ম্যাচ। কিন্তু কীর্তির শরীর কিছুটা খারাপ লাগছিল, তবুও সে খেলতে চলে যায়। খেলার মাঝেই সে অজ্ঞান হয়ে যায়। ভীরা তো তার কাছে যেতে চায়, কিন্তু রেফারি তাকে সরিয়ে দেয়। এরপরে কীর্তিকে হাসপাতালে নেওয়া হয়। কোচ তখন ভীরাকে বলে অন্য আর একজনের সাথে খেলতে, কিন্তু ভীরা বলে সে তার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে খেলবে না। কিন্তু কোচ এত করে চাইলে সে কোচের সাথে খেলবে, তবু অন্য মেয়ের সাথে নয়। এরপরই তাদের ম্যাচ শুরু হয়। ভীরা তো কোচের সাথে পেরে উঠছিল না, তবু সে হার মানে না। কিন্তু তখনই রুল ছেড়ে ভীরাকে মারতে থাকে সে। রেফারি থামাতে চায়, কিন্তু কোচ তাকেই মেরে মাঠ থেকে সরিয়ে ভীরাকে মারতে চায়। ভীরাকে মাটিতে ফেলে ধরে বলে সে বাবা হয়ে যাচ্ছে, কিন্তু একথা তার স্ত্রী না জেনেই খেলতে এসেছিল। সে এখন ভীরাকে বলে দিল কীর্তি অজ্ঞান হওয়াতে বেঁচে গিয়েছে, না হলে তো তার সন্তান মরে যেত। তার এসব কথা শুনে তো ভীরার খুবই রাগ হয়, আর তখনই সে প্রবল শক্তিতে লোকেশকে মারতে থাকে। আর একসময় সেই ম্যাচটাই জিতে যায়।
বীরা তার এই জিতের ক্রেডিট তার স্ত্রীকে দেয়। সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে সে বলে সে এখানে লড়াই করতে আসেনি, কীর্তির সম্পর্কে কিছু কথা জানতে পেরেছিল সে, তাই সে কীর্তির সাথে কথা বলে তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। সে কীর্তিকে উদ্দেশ্য করে বলতে থাকে যে মহিলারা পুরুষের চাইতে কোনো অংশে কম নয়, তাই সে এই লড়াই হেরে গেলেও কোনো সমস্যা ছিল না। সে মনে করত মহিলারা পুরুষের চাইতে দুর্বল, কিন্তু কীর্তি তাকে ভুল প্রমাণ করেছে। সে মাত্র 15 দিন এসব শিখেছে, তাও সহ্য করতে পারেনি। আর কীর্তি তো 15 বছর ধরে শিখছে, সে কত কষ্ট সহ্য করেছে। কীর্তিও টিভিতে বীরার এইসব কথা শুনতে পায়। এরপর বীরা সবার সামনে কীর্তির কাছে ক্ষমাও চায়। এরপর সে হাসপাতালে কীর্তির কাছে যায়, কিন্তু কীর্তি তো অভিমানে মুখ ফিরিয়ে নেয়। তখন বীরা নার্সের সাথে জোরে জোরে কথা বলে কীর্তির সুনাম করছিল। সে নার্সকে বের করে দিয়ে কীর্তিকে জানায় ডিভোর্স পেপার সে দেয়নি, তার মামা আর উকিল মিলে দিয়েছে, যা সে জানেই না। তাই কীর্তি যেন এই পেপার ছিঁড়ে তার সাথে তার বাড়ি ফিরে চলে। কীর্তি বলে সে যাবে না, সে তার সন্তানকে কুস্তি পালোয়ান বানাবে, যা সে অর্জন করতে পারেনি তা তার সন্তান করবে। বীরা তখন বলে সে কসম কাটছে যে সে কীর্তির সাথে সব সময় থাকবে, আর কীর্তি কুস্তিও খেলতে পারবে। এসব শুনে তো কীর্তিও খুব খুশি হয়ে যায়। দুজনের মধ্যে সব ঝামেলা মিটে যায়, তারা আবারও এক হয়ে যায়। এরপরই দেখা যায় কীর্তি কুস্তি খেলছিল, আর এই খেলা তার মেয়ে আর বীরা দর্শক সারিতে বসে এনজয় করছিল। এই দৃশ্য দেখে তো কীর্তিও খুব খুশি হয়ে যায়। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।